অদরা আপনাকে ধাক্কা দিয়ে ছাইয়ের বাগানের মধ্যে ফেলে দিল, আর সাপটা অদরার পায়ে ছোবল মারল। আপনার জোরে চিৎকার করে বলল, অদরা। অদরা পড়ে যেতে লাগলে আপনার উঠে ওকে ধরে। সাথে সাথে অদরার চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। আপনার অদরাকে জাকাতে জাকাতে বলল, অদরা, অদরা, চোখ খোলো। কি হলো অদরা? চোখ খোলো বলছি। অদরাকে এই অবস্থায় দেখে আপনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন এমনটা করলে তুমি? আমাকে সরিয়ে দিয়ে কেন নিজের সাপের মুখে এসে পড়লে? বলো, কেন এমনটা করলে? না, তোমার কিছু হবে না। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি তোমাকে নিয়ে এখনই হসপিটালে যাব। কিচ্ছু হবে না তোমার। আপনার অদরাকে কোলে নিতে লাগলো। এদিকে আপনার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। এদের মধ্যে থাকা একজন বুড়িমা আপনাকে বললেন, ওকে ল্যাংড়া সাপে কামড়েছে। সাপটা বেশি বিষধর না, কিন্তু বেশিক্ষণ দেহে বিষ থাকলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই জায়গাটা তো শহরের একদম শেষ দিকে। হাসপাতাল এখান থেকে অনেক দূর। যেতে যেতে 1 ঘন্টারও বেশি লেগে যাবে। ততক্ষণে তো মেয়েটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দুঃখিত, আমি সিলেটের আঞ্চলিক ভাষা জানি না, তাই এই মহিলার কথাগুলো সাধারণ ভাষাতেই লিখলাম। আসলে তাহলে এখন আমি কি করব? কি করে বাঁচাবো আমি আমার অদরাকে? বলুন। আমরা সবাই এখানেই কাজ করি। 2-3 দিন পর পরই আমাদের কেউ একজনই ল্যাংড়া সাপের কামড় খাই, কিন্তু আজ পর্যন্ত কাউকে আমরা হাসপাতালে নিয়ে যাইনি। আমরা কিছু টোটকা চিকিৎসা জানি, এগুলো দিয়ে আমরা রোগীকে সুস্থ করে তুলি। আপনার ব্যস্ত হয়ে বলল, কি সেই টোটকা চিকিৎসা? এই মেয়েটির পায়ে যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেই জায়গা থেকে রক্ত চুষে বের করে ফেলতে হবে। রক্তের সাথে সাথে সাপের বিষও শরীর থেকে ভিড়িয়ে যাবে। তবে ওইভাবে রক্ত চোষার কারণে তোমার বুড়িমা কথাটা শেষ করতে পারল না। তার আগে আপনার অদরার পায়ে যে জায়গায় সাপটা কামড় দিয়েছিল সেখান থেকে চুষে বের করতে শুরু করলো। 20-25 বার রক্ত চুষে বের করলো, কিন্তু তারপরও আর পারল না, কারণ আপনার এবার অজ্ঞান হয়ে গেল। আপনাকে অজ্ঞান হয়ে যেতে দেখে বুড়িমা বললেন, আমার কথাটা পুরোপুরি না শুনে ছেলেটা এই কাজ করতে গেল। আমি তো ওকে বলতেই যাচ্ছিলাম যে মেয়েটার শরীর থেকে বিষ চুষে বের করতে গেলে এই ছেলেটার শরীরেও বিষ ঢুকে যাবে, কিন্তু আচ্ছা সে যাই হোক। কই গো তোমরা? ধরো 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 এদের, আর আমার বাড়িতে একটু নিয়ে আসো। সবাই অদরার আপনাকে ধরে ওই বুড়িমার বাড়িতে নিয়ে আসলো। রাত 9টার দিকে আপনার জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশটা একবার দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ যে রুমে এখন আছে সেই রুমটা একদম অন্ধকার। আপনার উঠে বসার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না। ব্যথাটা অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ পর বুড়িমা ওই রুমে এসে লাইট জ্বালালো। চোখের উপরে আলো এসে পড়তে আপনার জেগে গেল। চোখ খুলে বলল, কে? আমি। বাবা, আমি কে? এবার বুড়িমা আপনার সামনে এসে দাঁড়ালো। আপনার তাকে চিনতে পেরে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আর আমিই বা কোথায়? তুমি এখন আমার বাসায়। এই মেয়েটার শরীর থেকে বিষ নামাতে গিয়ে তুমি নিজেই বেহুশ হয়ে পড়েছিলে। তখন তোমাকে তুলে এনে আমার এখানে রেখেছি। আর অদরা কোথায়? ও কেমন আছে এখন? অদরা মানে যাকে সাপে কামড়েছিল সেই মেয়েটা? হ্যাঁ, ও কোথায়? কেন, তোমার পাশেই তো রয়েছে। আপনার এবার নিজের ডান দিকে তাকিয়ে দেখলো অদরা ওর পাশেই শুয়ে আছে। এতক্ষণ অন্ধকার থাকায় আপনার অদরাকে দেখতে পায়নি। আপনার অদরাকে ডাকতে লাগলো, কিন্তু বুড়িমা আপনাকে থামিয়ে বললেন, ওকে ডেকো না বাবা, তোমাদেরকে কিছু ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তার মধ্যে এই মেয়েটার জন্য একটা ঘুমের ওষুধও ছিল। ওর এখন ঘুম ভাঙবে না, একেবারে কাল সকালে ঘুম ভাঙবে। আর একটা কথা, তুমি তো রাতের বেলা কোনো ভারী খাবার খেতে পারবে না, তাই একটু পরে তোমাকে 1 গ্লাস গরম দুধ দিয়ে যাব, ওটা খেয়েও একটু বিশ্রাম নাও। আপনার কৃতজ্ঞতার দৃষ্টিতে বুড়িমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ আমরা কিভাবে শোধ করব বলুন তো? থাক বাবা, এসব কথা পরে হবে, এখন একটু ঘুমাও দেখি। তোমার শরীরটা তো খারাপ, ঘুমিয়ে পড়ো। বুড়িমা রুম থেকে চলে গেলেন, তবে রুমের লাইট অন করে রেখে গেলেন। কোনো রকমে উঠে বসে অদরার বাম হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে আপনার বলল, কখনো ভাবিনি তোমাকে এভাবে আমার পাশে শুয়ে থাকতে দেখতে পারবো।
জানো অধরা, তোমাকে এই ঘুমিয়ে থাকা অবস্থায় আরও বেশি সুন্দর লাগে। তোমাকে এখন একটা পরীর মতো লাগছে, হয় ঘুমন্ত লাল পরী কিংবা ঘুমন্ত নীল পরীর মতো। জানি তুমি যদি এখন জেগে থাকতে তাহলে চোখ দুটো বড় বড় করে আমাকে জিজ্ঞাসা করতে, স্যার আপনি এসব কি বলছেন? কিন্তু বিশ্বাস করো অধরা, এসব তো কিছুই না। এর থেকে অনেক বেশি কথা আমার মনে জমে আছে। মাঝে মাঝে তোমাকে সেসব জানাতে খুব ইচ্ছে করে তোমাকে বলতে। যেদিন তুমি প্রথমবার আমার অফিসে এসেছিলে ইন্টারভিউর জন্য, সেদিনে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। প্রথম দেখাতেই খুব বেশি পছন্দ করে ফেলেছিলাম তোমায়। সেজন্যই তো আমার দেওয়া সেই 3টা শর্তে রাজি না থাকার সত্ত্বেও আমি তোমাকে এই চাকরিটা দিই। হয়তো তোমার প্রতি সামান্য একটা ভালো লাগা ছিল বলেই সেদিন এই কাজটা করেছিলাম, কিন্তু এই ভালো লাগাটা সময়ের সাথে সাথে আরও বেড়ে যেতে থাকে। তাই সেদিনে আমি তোমার জন্য একটা অফিসের ঘাড়ের ব্যবস্থা করে দিই। কিন্তু সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তোমার জন্য, যেদিন আমি তোমার পরিবারের ব্যাপারে জানি। হয়তো সেদিন তুমি ঠিকই বলেছিলে, মা বাবা মারা যাওয়ার পর পৃথিবীর সবাই আমাদের জন্য পর হয়ে যায়। দিন যত যেতে থাকে ততই আমি তোমাকে আরও বেশি পছন্দ করতে থাকি। এমনকি রাতের বেলায় যখন আমি ঘুমাতে যেতাম, তখন চোখ বোঝার সাথে সাথে আমি তোমার ওই চোখ দুটি দেখতে পেতাম। আমার অবস্থা এতটাই খারাপ হতে থাকলো যে তোমাকে হারানোর ভয়টা আমার মনে আরও গভীরভাবে চেপে গেল। তাই আমি আমার লয়ারকে সেদিন উদ্ভট পেপারগুলো বানিয়েছিলাম, তাতে তোমার স্বাক্ষর নিয়েছিলাম, যাতে কোনোভাবে আমি তোমাকে হারিয়ে না ফেলি। জানো, সেদিন রেস্টুরেন্টে তোমাকে কাছে পাওয়ার ইচ্ছাটা যেন মাথায় চেপে বসেছিল। তাই সেদিন তোমাকে আমার অনেক কাছে নিয়ে এসেছিলাম। যখন ওই গানের খেলাতে আমি হেরে গেছিলাম আর তুমি জিতে গেছিলে, তখন তোমার হাসি দেখে মনে হয়েছিল ওই মিষ্টি হাসির জন্য বারবার তোমার কাছে হেরে যায়। জানো অধরা, যখন দিশা অফিসে সবার সামনে তোমার উপর অপবাদ ছুড়ছিল, তখন আমার খুব ইচ্ছে করছিল দিশার বলা প্রত্যেকটা কথাকে মিথ্যা প্রমাণ করে দিতে, কিন্তু করিনি। কেন জানো? কারণ আমার একটা ভয় ছিল, সেদিন যদি তোমার হয়ে কথা বলতাম তাহলে সবাই আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কেন তোমার হয়ে কথা বলছি, তবে কি আমি তোমায় ভালোবাসি? এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দিতাম বলো? হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই কথা সবার সামনে স্বীকার করে তোমাকে আমি আমার জীবনের সাথে জড়াতে চাই না, কারণ আমার যে একটা কালো অতীত আছে। জানি তুমি আমার বলা কোনো কথাই শুনতে পাও নাই, কিন্তু একজন আছে যে সব জানে, সব শুনছে। হে আল্লাহ, আমি বলবো না তুমি অধরাকে আমার জীবনে নিয়ে আসো বা ওর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দাও, কারণ আমি অধরাকে ভালোবাসার পাওয়ার যোগ্য নই। কিন্তু এটা অবশ্যই তোমার কাছে চাইব যে আমার মন থেকে তুমি অধরাকে মুছে দাও। আমি তিশার সাথে বিয়ে করে সুখে থাকতে চাই। এবার আপনার শুয়ে পড়লো আর বলল, কিছু ঘটনার জন্য আমি অনুতপ্ত, কিছু সিদ্ধান্তের কারণে আমি আজ ভুক্তভোগী। হয়তো এগুলি সারা জীবন আমাকে পীড়া দিবে, হয়তো কষ্ট হবে এসব কাটিয়ে উঠতে, হয়তো কিছু জিনিস ঝেড়ে ফেলতে পারবো না। তবুও আমাকে এগিয়ে যেতে হবে, সীমানা ছাড়িয়ে আকাশ পানে। হতে হবে ছাতকপাতি, যার বৃষ্টি থাকবে সবসময় উপরের দিকে। থাকতে হবে কিন্তু উচ্চ বিলাসিতা নয়। সকালবেলা অধরা ঘুম থেকে উঠে দেখল, আমি কোথায় এখন? এটা কোন জায়গা? উফ, মাথাটা এমন চিনচিন করছে কেন? হঠাৎ অধরা আপনানের কথা মনে পড়ল। স্যার কোথায়? অধরা এবার তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার কাছে যেতে ও একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো, কিন্তু পড়ল না। তার আগে অধরাকে ধরে ফেলা হলো। ঘটনাকালে অধরা চোখ বন্ধ করে ছিল, কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো যে ও আপনানের সাথে ধাক্কা খেয়েছে আর সেই ওকে ধরেছে। এসব কি অধরা? ঘুম থেকে উঠতে না উঠতেই তুমি এভাবে কোথায় দৌড়ে চলে যাচ্ছিলে? আপনাকে খুঁজতে যাচ্ছিলাম স্যার। কোথায় ছিলেন আপনি? জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আর আপনি ঠিক আছেন তো? ওই সাপটা আপনাকে কিছু করেনি তো? শান্ত হও অধরা, এমন অধৈর্য কেন হচ্ছ? আর সাপ আমাকে কিছু করেনি। আমাকে কিছু করার আগেই তো তুমি ওর সবলটা খেয়ে নিলে। আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিলে। স্যার, এসব কথা এখন রাখুন, আর এটা বলুন যে এটা কোন জায়গা, আমরা কোথায় এখন? যে কাল তোমার জীবন বাঁচিয়েছিল এটা তার বাসা। এমন সময় সেখানে বুড়ো মেয়ে এসে বললেন,
উঠে গেছো তুমি? কেমন লাগছে এখন? মাথাটা কি ঠিক অনেক ভারী ভারী লাগছে? না, আমি তো ঠিক আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আফনান বলল, উনি তো সে যার কথা আমি তোমাকে এখন বলছিলাম। উনি আমাদের এখানে ওনার বাসায় এনে আশ্রয় দিয়েছেন। ওহ। বুড়িমা বললেন, অনেক তো কথা হলো, এবার তোমরা সবাই আমার সাথে খেতে চলো দেখি। জি। কিছুক্ষণ পর আফনান, অদরা আর বুড়িমা একসাথে সকালের খাবার খেলো। খাবার খাওয়ার পর আফনান একটু বাইরে গেল ওনার সাথে কথা বলতে, আর অদরা বুড়িমার সাথে গল্প করতে লাগলো। সত্যি দাদিমা, আপনি যদি না থাকতেন তাহলে যে আমাদের কি হতো? অদরার কাছে থেকে দাদিমা শোনার পর বুড়িমার চোখ থেকে পানি পড়তে লাগলো। বুড়িমাকে কাঁদতে দেখে অদরা বলল, এ কি দাদিমা, আপনি কাঁদছেন কেন? জানো, আজ আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তবে এক সময় ছিল, আমার একটা সুখের সংসার ছিল, যেখানে আমার স্বামী, আমার ছেলের বউ থাকতো। কিন্তু 17 বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছেলে আর বৌমা মিলে আমেরিকায় চলে যায়। তারপর থেকে 2-3 মাসে একবার হয়তো আমার সাথে ওদের কথা হতো। বৃদ্ধ মাকে এই দেশে একা রেখে যে ছেলে বিদেশ চলে গেল, আজ পর্যন্ত একবারও ফেরেনি। কত আশা নিয়ে ছেলেটাকে মানুষ করেছিলাম, ভেবেছিলাম ওই আমার বুড়ো বয়সের ভরসা হবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। ওরা ওখানে আরাম করে থাকে, আর আমি এখানে এই ছাইয়ের বাগানে কাজ করে নিজের পেট চালাই। এই দেখো, আমিও আবার কী সব বলতে শুরু করলাম। আর একটা রুটি দেব? না না। জানো অদরা, তুমি যখন আমাকে দাদিমা বলে ডাকলে, তখন আমার মিনুর কথা মনে পড়ে গেল। মিনু হলো আমার ছেলের মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওকে কখনো চোখে দেখিনি, তবে 2-1বার ওর কথা শুনেছি ফোনে। দাদিমা, আর কখনো নিজেকে একা ভাববেন না, কারণ আজ থেকে আমিও আপনার পরিবারের একজন। কি আমাকে নিজের পরিবারের একজন ভাবতে পারবেন না? খুব পারবো রে মা, খুব পারবো। তা তোমার পরিবারে কে কে আছে মা? পরিবারের কথা শুনতে অদরার মুখটা কালো হয়ে গেল। মাথা নিচু করে বললে, এই পৃথিবীতে আমার কেউ নেই দাদিমা। আব্বু আম্মু মারা যাওয়ার পর একটা অনাথ আশ্রমেই আমি বড় হই। বুড়িমাকে অদরা জড়িয়ে ধরে বললেন, আর কখনো ভুলবে না যে এই পৃথিবীতে তোমার কেউ নেই। আমি আছি তো, তোমার দাদিমা। তবে আপনাদের মতো এত ভালো স্বামী যখন তোমার কাছে আছে, তখন তোমার আর কারোর ভালোবাসার দরকার হওয়ার কথা না। আমি দেখেছি তো, যখন তোমাকে ওই সাপটা কামড়ালো, তখন তোমার স্বামী যন্ত্রণায় ছটপট করছিল, যেন মনে হচ্ছে ওকে সাপে কামড়েছে। আর ওই তো তোমাকে বাঁচিয়েছে, তোমার শরীর থেকে বিষ চুষে বের করে। অদরা এসবের কিছুই জানতো না, তাই কিছুটা অবাক হয়ে বলল, তাই নাকি? হ, সত্যি তুমি খুব ভাগ্যবতী, কারণ অনেক ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায়। না না দাদিমা, তোমার কোথাও ভুল হচ্ছে। উনি আমার স্বামী নন, উনি তো আমার বস, আমার অফিসের বস। ও তাই নাকি? ও, ওকে দেখে তো তা মনে হয়নি, তবে সে যাই হোক, ছেলেটা সত্যিই অনেক ভালো। বিকেলের দিকে অধরা আর আফনান ছেড়ে ঢাকার দিকে রওনা দিল। আসার সময় আফনান বুড়িমাকে কিছু টাকা দিতে চাইলে বুড়িমা তা নেন না। তিনি শুধু ওদেরকে সময় ফেলে আবার তার কাছে বেড়াতে আসার কথা বলেন। রাত তখন 10টা। অদরা বাসায় এসে গেল। বাসায় এসে সবার সাথে দেখা করে ঘুমানোর জন্য নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর অধরার রুমে জেরিন এলো। জেরিনকে দরজায় দেখে অধরা বলল, আরে তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আয়, ভেতরে আয়। জেরিন ভেতরে আসার পরে অধরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জেরিনের এমন হঠাৎ কান্নার কারণ অধরা বুঝতে পারল না। কি রে, কি হলো তোর? এভাবে কাঁদছিস কেন জেরিন? কি হয়েছে আমায় বল। অদরার কথায় জেরিন এবার কিছুটা শান্ত হলো। অদরাকে ছেড়ে দিয়ে চোখ মুছে ওর সামনে মাথা নিচু করে বসে রইল। কি হয়েছে জেরিন? চুপ করে আছিস কেন? বল আমায়।
জেরিন কাঁদো কাঁদো গলায় বলল, তোকে আমি বলেছিলাম আমাকে ছেড়ে ওই ট্রিপে যাস না। দেখলি তো কি কি হয়ে গেল তোর সাথে। প্রথম ওই গুন্ডারা, তারপর ওই সাপ। অদরা জেরিনকে থামিয়ে দিয়ে বলল, কি করছিস কি? দরজা খোলা আছে, কেউ শুনতে পেয়ে যাবে এসব কথা। আচ্ছা, কেউ জানে না তো যে আমার সাথে ট্রিপে কি কি হয়েছে? না, কেউ কিচ্ছু জানে না। তুই সবাইকে বলতে নিষেধ করছিলি, তাই বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, এমনকি মামুনিকেও না। ভালো করেছি সেটা। কিন্তু এটা কি করলি অদরা? নিজের বসকে বাঁচাতে গিয়ে তুই সাপের কামড় খেলি। আমার কথাটা একবারও ভাবলি না? তোর যদি ওই সময় কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? এটা কি তুই একবারও ভেবে দেখিসনি? জেরিন, কী সব বলছিস তুই? তোর কথা আমি ভাববো না সেটা কি হতে পারে? না, হতে পারে না। কিন্তু জেরিন, ওই সময় স্যারকে বাঁচানোটা বেশি দরকারি ছিল, আর ওই সাপটা বেশি একটা বিষধর ছিল না। একদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তুই আর এসব বিষয়ে ভাবিস না তো। এখন বল, এদিকের কি অবস্থা? এদিকের অবস্থা তো ভালো। আচ্ছা শোন, তোর প্রিয়ার কথা মনে আছে? আমাদের সাথে কলেজে পড়তো। প্রিয়া? হ্যাঁ, মনে আছে তো। কিন্তু ওর কথা হঠাৎ বলছিস কেন? কিছু হয়েছে ওর? আরে না, ও আজ সকালে এসেছিল এখানে। কেন? ওর বিয়ের কার্ড দিতে। বিয়ের কার্ড? ও বিয়ে করছে তাহলে? কিন্তু কাকে? মনিরকে। মনিরের কথা মনে আছে? এ তো সেই ছেলেটা না, যে ক্লাসে পড়াশোনায় কিছু পারতো না। মাসখানেক আগেই তো তোর আর আমার সাথেও দেখা হয়েছিল। তখনও বলেছিল বেকার হয়ে বাসায় বসে আছে। এমন একটা বেকার ছেলের সাথে প্রিয়ার মতো এত ব্রাইট একটা ছাত্রীর বিয়ে না করে কি করে হয়? বাসা থেকে মেনে নেবে ওদের? আরে মনির বেকার হলে কি হবে? ওদের পারিবারিক অবস্থা প্রিয়াদের থেকে অনেক ভালো। আচ্ছা, এটা নিশ্চয়ই লাভ ম্যারেজ? অবশ্যই। ভালোবাসা তো আর জাতপাত, ধর্ম, ছোট বড়, গরিব ধনী দেখে হয় না। এটা তো এমনিই হয়ে যায়। না চাইলেও জীবনের কোনো এক সময় কখনো না কখনো কেউ একজন এসে আমাদের মনকে খুব গভীরভাবে ছুঁয়ে যায়। জানিস অদরা, ভালোবাসার মানুষের স্পর্শটা পৃথিবীর আর সব মানুষের স্পর্শ থেকে আলাদা হয়। আর হাতের ছোঁয়া পেতে বারবার মন চায়। তার সাথে থাকলে মনে হয় পৃথিবীর সবচেয়ে আপনজনের সাথে আছি। জীবনের বাকি মুহূর্তগুলো তার সাথে কাটাতে ইচ্ছে করে। জেরিন, তুই এসব কি করে জানিস? জানি মানে? ওই তো মানে তুই কাউকে ভালোবেসে ফেলেছিস, তাই না? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি সব বুঝতে পেরেছি। তুই নির্ঘাত কারোর প্রেমে পড়েছিস। এখন আর ঢং করিস না। বল, কাকে ভালোবেসেছিস? কে সেই ছেলে? নাম কি তার? কি করে? আচ্ছা, আমি কি তাকে চিনি? বলবো। ওর ব্যাপারে তোকে বলবো আমি, কিন্তু এখন না, পরে। পরে মানে? পরে কখন? জানি না কখন, তবে এখন না। ঠিক সময় আসলে সব জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো ভুলে যা যে ছেলেটা তোকে ভালোবাসে কিনা। এখনও জানি না। আচ্ছা, এসব বাদ দে আর ঘুমিয়ে পড়। কাল সকালে তো আবার অফিসে যেতে হবে। না, কাল যেতে হবে না। কাল স্যার আমায় ছুটি দিয়েছেন। ও, ভালো হয়েছে এটা। কিন্তু তুই তো নিশ্চয়ই অনেক টায়ার্ড এখন। অনেক জার্নি করেছিস। নে, এবার ঘুমিয়ে নে। আচ্ছা ঠিক আছে। জেরিন রুম থেকে চলে গেলে অদরা দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর এলো না। অদরা জেরিনের বলা কথাগুলোই ভাবতে লাগলো। জেরিন একটু আগে যা যা বলে গেল তার সবই তো আমার সাথে ঘটেছে। স্যারের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তার সাথে কথা বলতে, হাসতে, কাঁদতে, সব কিছু করতে ভালো লাগে। এমনকি স্যার যেদিন রেস্টুরেন্টে আমায় একদম কাছে চলে এসেছিলেন তখনও আমি তাকে দূরে সরিয়ে দিতে পারিনি। আসলে সেই ইচ্ছেটাই মনে আসেনি। তাহলে কি আমি আপনার স্যারকে ভালোবেসে ফেলেছি? পরদিন সকালবেলা আপনার অফিসে এসে নিজের কেবিনে ঢুকলো। কিছুক্ষণ পর হনাও ওর কেবিনে এলো।
আরে অনা, তুই আজ ঢাকায় আসবি সেটা তো ভুলিসনি, এখন এলি? এই তো ঘন্টাখানেক আগে এলাম, বাসায় গিয়েছিলাম আগে, কিন্তু সেখানে গিয়ে দেখি তুই অফিসে চলে এসেছিস, তাই আমিও এখানে চলে এলাম। কিন্তু আপনার তোর আজ অফিসে আসার কি দরকার ছিল? রেস্ট নিতে পারতিস আজ একটু। রেস্ট নিয়ে কি করবো না, আমি একটু টায়ার্ডও না, আর তাছাড়া অফিসের অনেক কাজ পেন্ডিং ছিল, তাই চলে এলাম। ভালো কথা, পুলিশের সাথে তোর কোনো কথা হলো? ওই ছেলে দুটোকে খুঁজে পাওয়া গেছে? না, হ্যাঁ, পুলিশের সাথে আমার কথা হয়েছে, কিন্তু ওনারা এখনও ওই ছেলে দুটোকে খুঁজে পায়নি। ও, তাহলে আমি আজ ওনাদের সাথে একটু কথা বলে দেখি এবার কি করা যায়। আপনার একটা প্রশ্ন করব তোকে? হ্যাঁ, কর না, কথা দে, একদম সত্যিটাই বলবি। আজ পর্যন্ত কখনো আমি তোকে মিথ্যা বলেছি নাকি যে আজ বলতে যাব? তুই বল, কি জানতে চাস? তুই কি অদরাকে ভালোবাসিস? ওনার প্রশ্ন শুনে আপনার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আসলে ও স্বপ্নেও ভাবেনি যে ওনা ওকে এই প্রশ্নটা এইভাবে করবে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? আমি তোকে উঠে দাঁড়াতে ভুলিনি, শুধু এটা জানতে চেয়েছি যে তুই কি অদরাকে ভালোবাসিস। আপনার পিছনে থাকা জানালার দিকে ফিরে বলল, এটা কেমন ধরনের প্রশ্ন না? আমি কেন অদরাকে ভালোবাসতে যাব? না, আমি ওকে ভালোবাসি না, তো মোটেও ভালোবাসি না। অনা এবার উঠে দাঁড়িয়ে বলল, তাই এই কথাটা ভোলার জন্য জানালার দিকে ফিরলি কেন? আমার দিকে ফিরে আমার চোখে চোখ রেখে তো এই কথাটা বলতে পারতিস। তবে কি তুই আমাকে মিথ্যা বলছিস? আপনার এবার ওনার দিকে ফিরল আর বলল, আমি কোনো মিথ্যা বলছি না ওনা, যেটা সত্যি সেটাই বলছি। আমি কাউকে ভালোবাসি না, কাউকে না। মনে মনে বলল, সরি অনা, আজ জীবনে প্রথমবার তোকে মিথ্যা বললাম, তোর কাছ থেকে সত্যিটা লুকালাম, কিন্তু এই সত্যিটাকে আমি কারোর সামনে আনতে চাই না। আমি অদরাকে ভালোবাসতে না, ভুলে যেতে চাই। অনা আবার বলল, কিন্তু আপনার তোর চোখ তো সে কথা বলছে না, তোর আচরণগুলো বারবার প্রমাণ করে দেয় যে তুই অদরাকে ভালোবাসতে শুরু করেছিস। আচ্ছা, তুই যদি অদরাকে ভালো না বাসিস তাহলে ওর এত কেয়ার করিস কেন? কেন সেদিন ওকে এই চাকরিটা দিয়েছিলে? কেন ওর জন্য একটা ঘাড়ের ব্যবস্থা করে দিয়েছিলি? আর এই উদ্ভট ব্যাপারগুলো কি মানে আপনার, যেটাই তুই অদরা সাইন নিয়েছিলি? এরকম শর্ত আজ পর্যন্ত কোনো কোম্পানি তার স্টাফদের দিয়েছে বলে তো আমার মনে হয় না। কেন তুই সেদিন দিশার সাথে না এসে অদরার বাসায় ওর সাথে এসেছিলি? আমি তোকে ছোটোবেলা থেকেই চিনি আপনার, আমি জানি তোর গান কতটা পছন্দ। গান নিয়ে কোনো খেলায় কেউ তোকে কখনো হারাতে পারতো না, সেখানে কিনা তুই ইচ্ছে করে সেদিন হেরে গেলি, তাও আবার অদরাকে জেতানোর জন্য। কেন তোর চোখে সবসময় আমি অদরার জন্য ভালোবাসাটাই দেখতে পাই? যখন তুই অদরার সাথে থাকিস তখন তুই সব থেকে বেশি খুশি থাকিস, বারবার ওই কথাটাই আমার কেন মনে হয়? তা আমি কি করে ভুলবো না? তোর কি মনে হয়? কেন মনে হয় তার উত্তর আমি কি করে দেব? তবে এতটুকু তোকে বলতে পারবো যে আমি কাউকে ভালোবাসি না, কিন্তু অদরা তো তোকে ভালোবাসে। তোকে কি ও নিজের মুখে কথাটা বলেছে? না, ও আমাকে কিছু বলেনি, তবে ওকে দেখেও আমার মনে হয়েছে যে ও তোকে ভালোবাসে। ও তোকে ভালোবাসে বলেই সেদিন সাপের হাত থেকে বাঁচিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কামন অদরা, কামন না, অদরা অনেক ভালো একটা মেয়ে। ও ওই সময় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অদরা তাকে এভাবেই বাঁচাতো। আর একটা কথাও না, অদরা যদি আমাকে ভালোবাসেও থাকে তো আমার অতীত জানার পর ও মনে সে ভালোবাসাটা থাকবে না। কোনো মেয়েই এমন একটা ছেলেকে ভালোবাসতে চাইবে না যাকে অলরেডি একটা মেয়ে ছেড়ে চলে গেছে। যদি বলি অদরা তোর অতীত জেনেই তোকে ভালোবেসেছে, তাহলে তুই কি করবি? আপনার অবাক হয়ে বলল, কি আমার অতীত জেনে মানে? হ্যাঁ আপনার, সেদিন হসপিটালে আমি অদরাকে আরোহীর কথা ভুলে দিই। আপনার আরোহীর তোর জীবন থেকে চলে যে কষ্ট, ব্যথা, দুঃখ তোকে দিয়েছে সেগুলো শুধু ভালোবাসা দিয়েই মুছে ফেলা সম্ভব। আর সেই ভালোবাসা অদরাই তোকে দিতে পারবে। না না, আমার জীবনে আর কোনো ভালোবাসা চাই না। আমি এখন শুধু দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাই, দ্যাটস ইট।
দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাস, কিন্তু কিভাবে সুখে থাকবি? আপনার যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, সেখানে কোনো সুখও পাওয়া যায় না। আর এই কথাটা তুইও খুব ভালো করে জানিস যে দিশা তোকে ভালোবাসে না, তুই ওর ভালোবাসা না, তুই ওর জেদ। ও তোকে শুধু পেতে চায় আর কিচ্ছু না। হ্যাঁ, আমি জানি দিশা আমাকে ভালোবাসে না, ও শুধু আমাকে পেতে চায়। আমি ওর জেদ, কিন্তু ও না, কখনো কখনো জেদের থেকেও ভালোবাসা আমাদেরকে বেশি কষ্ট দেয়। ভালোবাসার কষ্টটা তো আমি পেয়েছি, এবার না হয় জেদের কষ্টটা পেলাম। আর তাছাড়া দিশার সাথে আমার বিয়ে হলে মাও অনেক খুশি হবে। আফটার অল মা তো এটাই চাইছিল। আফনান, তুই বুঝতে পারছিস না, অদরার সাথে থাকলেই তুই সুখে থাকবি। মেয়েটা হয়তো নিজেই এখনো জানে না যে ও তোকে কতটা ভালোবেসে ফেলেছে। প্লিজ আফনান, ওর ভালোবাসাটাকে তুই চিনে নে। তোর আর দিশার বিয়ের এখনো 20 দিন বাকি, এখনো সময় আছে আফনান। যা আর অদরাকে ভালোবাসার কথা বলে দে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এতক্ষণ দরজার বাইরে থেকে অনার আফনানের সব কথা দিশা শুনছিল। এবার দিশা নিজের কেবিনে চলে গেল। সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তারপর ভাবল, এতদিন তোমরা আমার খারাপটাই শুধু দেখেছ, এবার আমার ভালোটা আমি তোমাদেরকে দেখাবো। অদরা, তৈরি হয়ে যাও নতুন কিছু সারপ্রাইজ পাওয়ার জন্য। একদিন পর সন্ধ্যাবেলা আপনার অদরার কেবিনে পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় আপনার দেখে অদরা এখনো অফিসে কাজ করছে। আপনার অদরার কেবিনে ঢুকে উকে বলল, অদরা, তুমি এখনো অফিসে কি করছো? হঠাৎ আপনাকে নিজের কেবিনে দেখে অদরা চমকে উঠল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে থেকে যাচ্ছিলাম, তোমার কেবিনের দিকে চোখ পড়তে তোমাকে দেখতে পেলাম। বললে না তো এখনো এখানে কি করছো? আসলে স্যার, কাল আপনাদের যে মিটিংটা আছে তার প্রেজেন্টেশনের কিছু কাজ বাকি ছিল, সেটাই এখন কমপ্লিট করছিলাম। ও, কিন্তু এখন তো 7টা বেজে গেছে, এখন তোমাকে এসব আর করতে হবে না, রেখে দাও। কাল অনেক সময় আছে, কাল করো। এখন চলো, তোমাকে বাড়ি ড্রপ করে দিই। না না স্যার, আর অল্প একটু কাজ বাকি, আপনি চলে যান, আমি একটু পরেই বাসায় চলে যাব। না মানে না, তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করো আর চলো আমার সাথে। অদরা আর কোনো কথা বলল না। ল্যাপটপটা বন্ধ করে ব্যাগটা নিয়ে আপনার সাথে চলে গেল। কিছুক্ষণ পর অদরা আর আপনার গাড়ির মধ্যে বসে আছে। আপনার গাড়ি চালাচ্ছে আর অদরা এক নজরে ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আচ্ছা, আমি তো স্যারকে ভালোবেসে ফেলেছি, তবে কি স্যারও আমাকে ভালোবাসেন? কই, কখনো তো এই বিষয়ে আমাকে কিছু বলেননি। না না, স্যার আমাকে কেন ভালোবাসবেন? যদিও স্যারের সাথে অনেক কিছুই হয়েছে, তবুও স্যারের কাছে তো এখন দিশা ম্যাডাম আছে। কিন্তু অনাফু তো বলছিল যে দিশা ম্যাডাম স্যারকে ভালোবাসেন না, তাহলে কিভাবে কি? অদরাকে চুপচাপ থাকতে দেখে আপনার বলল, কি হলো অদরা, এত চুপচাপ আছো কেন? কোনো সমস্যা? না না স্যার, আপনি যখন আমার সাথে আছেন তখন আমার কি সমস্যা হতে পারে? আপনার অদরাকে কিছু বলতে যাবে, ঠিক সে সময় আপনার দেখলো রাস্তার কিছু দূর সামনে কিছু ডাকাত একটা প্রাইভেট কারকে থামিয়ে লুট করছে। আপনার গাড়ি সেখানে থামিয়ে দিল। সামনে একদল ডাকাতকে দেখে অদরা ভয় পেয়ে গেল। স্যার, এবার আমরা কি করব? সবার আগে ওই মানুষদেরকে বাঁচাতে হবে যারা এই প্রাইভেট কারের মধ্যে আছে। আপনার গাড়ির দরজা খুলতে লাগলো, কিন্তু অদরা ওকে বাধা দিয়ে বলল, স্যার, কি করছেন? কি আপনি কিভাবে ওদেরকে বাঁচাবেন? আপনি একা, আর ওরা অনেকজন। আপনার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ওদের কাছে ধারালো সব ছুরি রয়েছে। আমি জানি আমি একা, আর আমার কাছে এখন কিছু নেই, তাই বলে ওই মানুষগুলোকে বিপদে দেখেও এখান থেকে পালিয়ে যাব না অদরা, সেটা হয় না। আমাদের ধর্ম আমাদের সেই শিক্ষা দেয় না। আমি ওদেরকে বাঁচাতে যাচ্ছি, তুমি এখানেই বসো, একদম বেরোবে না গাড়ি থেকে। কিন্তু স্যার 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 আপনার অদরার কথা শুনল না। গাড়ি থেকে বেরিয়ে ওই প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। এমন সময় গাড়ির মধ্যে আপনার ফোনটা বেজে উঠল। অদরা ফোনটা বের করে দেখে অনা ফোন দিয়েছে। অনাফু ফোন দিয়েছে, রিসিভ করব কি?
না করি আর বলে দিই যে এখানে কি কি হচ্ছে। কিন্তু অদরা যে ফোনটা রিসিভ করার জন্য হাতে নিল অমনি ফোনটা কেটে গেল। তবে ফোনটা কেটে যাওয়ার পর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অদরা একদম অবাক হয়ে বসে রইল। ওর নিজের চোখকে যেন এখন বিশ্বাস করতে পারছে না, কারণ ও দেখলো আপনার ফোনের স্ক্রিন ফটোতে অধরার ছবি। আপনার ফোনে কোনো লক বা পাসওয়ার্ড না থাকায় অধরা ফোনের গ্যালারিতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ওর নামে একটা ফাইল, সেখানে সেভ করা। অধরা সেই ফাইলে গিয়ে দেখে সেখানে মোট 788টা ছবি, আর সবগুলো ছবি অধরার। অফিসে সে প্রথম দিন থেকে সিলেটে বুড়িমার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ছবি এখানে আছে। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেগুলো ছবি লুকিয়ে তোলা হয়েছে আমার ছবি স্যারের ফোনে, তাও আবার এতগুলো। তবে কি স্যার আমাকে ভালোবাসেন? এদিকে আপনার ওই ডাকাতগুলোর সাথে কথা বলছে, ওদেরকে কি একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুই বুঝতে চাইছে না। হঠাৎ অদরা খেয়াল করলো আপনানের পেছন থেকে একটা ডাকাত ওর দিকে ছুরি নিয়ে আসছে। অদরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে স্যার বলে আপনানের দিকে দৌড়াতে লাগলো। ডাকাতটা যখনই ছুরিটা আপনার পিঠের নিচে দিকে মারতে যাবে তখনই অদরা সেখানে চলে এলো। ছুরিটা ওর পেটের মধ্যে ঢুকে গেল। অদরার আত্মচিৎকার শুনে আপনার পেছন ফিরে ঘুরলো, আর দেখলো অদরার পেট থেকে পানির মতো করে রক্তধারা বয়ে যাচ্ছে। অদরা আস্তে আস্তে রাস্তায় শুয়ে পড়লো। অদরাকে অবস্থায় দেখে আপনার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আপনার রাস্তায় বসে অদরার মাথাটা নিজের কোলের উপরে নিয়ে পড়লো। অদরা কি হলো? অদরা চোখ খোলো, দেখো আমায়। না, তোমার কিছু হবে না, চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার এবার নিজের ব্লেজারটা খুলে অদরার পেটে যে জায়গায় ছুরি লেগেছে সেখানে খুব টাইট করে বেঁধে দিল। তারপর অদরাকে নিজের গাড়িতে করে হসপিটাল নিয়ে গেল। এসবের ফাঁকে সুযোগ বুঝে সেই ডাকাত দল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অদরাকে উটিতে নিয়ে যাওয়া হয়েছে। আপনার ফোন করে ওনাকে হসপিটালে ডেকে নিয়েছে। অদরার অবস্থার কথা জেনে ওনা খুব কাঁদছে। দুজনে ওটির সামনে রাখা চেয়ারে বসে আছে। হঠাৎ ওনা বলল, কিন্তু এসব কেন হলো আপনার? ওই ডাকাতরা অদরাকেই কেন ছুরি মারলো? কি দোষ করেছিল? অদরা কোনো দোষ করেনি রে ওনা, সব দোষ তো আমার। মানে ও আমাকে বাঁচানোর জন্যই তো নিজেকে এই বিপদের সামনে এনে ফেলেছে। আজ ওর এই অবস্থার জন্য শুধু আমি দায়ী। শুধু আমি। এখনো কি তুই বলবি আফনান যে অদরা শুধু একজন ভালো মানুষ বলেই তোকে এভাবে বারবার রক্ষা করে? তুই কি এখনো ওর ভালোবাসাটাকে অস্বীকার করবি? তুই কি এখনো ওর ভালোবাসাটা দেখতে পারছিস না? অনা আমি সব আপনার কথাটা শেষ করতে পারলো না, কারণ সেখানে তখন ডাক্তার এসে হাজির হলো। ডাক্তারকে দেখে আপনার উঠে দাঁড়িয়ে বলল, ডাক্তার, অদরা এখন কেমন আছে? দেখুন মিস্টার আরজেদ, অপারেশন তো আমরা করেছি, তবে সেটা সফল হয়েছে কি না, আর হলেও ঠিক কতটুকু সফল হয়েছে সেটা পেশেন্টের হুঁশ না ফেরা পর্যন্ত বলা যাবে না। আর ওর হুঁশ কখন ফিরবে ডাক্তার, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। তবে ঘণ্টাখানেকের মধ্যে যদি ওনার হুঁশ ফিরে আসে তাহলে উনি আউট অফ ডেঞ্জার হতে পারবেন। আর না হলে আমি কি অদরার সাথে একটু দেখা করতে পারি? জি পারবেন, ওনাকে আগে কেবিনে শিফট করা হোক তারপর। থ্যাঙ্কস ডাক্তার, ওয়েলকাম। ডাক্তার চলে গেল। অনা এবার আপনাকে বলল, আপনান, তুই কি অদরার বাড়ির লোকদের খবর দিয়েছিস? না তো, আমি তো এটা ভুলেই গেছিলাম। আমার কাছে তো ওদের কারোর নাম্বারটাও নেই। আচ্ছা শোন না, এই নে আমার গাড়ির চাবিটা নে। গাড়ির ভেতরে অদরার ফোন আছে, ওর ফোন থেকে ওর মামনির একটা ফোন করে দিস, আমি অদরার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওনা পার্কিং লটে আপনার গাড়ির কাছে গিয়ে চাবি দিয়ে গাড়ির লক খুলল। তারপর গাড়ি থেকে অদরার ফোনটা বের করে রাজিয়া বেগমকে ফোন করে সব ঘটনা জানিয়ে দিল। এদিকে অদরাকে কেবিনে শিফট করা হয়েছে। আপনার এবার সেই কেবিনে এলো। কেবিনে ঢুকে অদরার পাশে থাকা চেয়ারে বসে অদরার হাতটা নিজের হাতের মধ্যে নিল। এবার খুবই আস্তে আস্তে আপনার বলল, তোমার সমস্যাটা কি অদরা? কেন বারবার এমন করো তুমি?
কেন আমাকে বাঁচানোর জন্য বারবার তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দাও? কেন? কেন আমাকে এতটা ভালোবাসো তুমি? কেন আমাকে বাধ্য করো তোমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসি আমি তোমাকে ভালো, খুব 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 ভালোবাসি আমি তোমাকে। হয়তো এতটা ভালো আজ পর্যন্ত আমি আর কাউকে বাসিনি যতটা আমি তোমাকে বাসি। আরোহীকেও হয়তো এতটা ভালোবাসতে পারিনি আমি। একটু থেমে আভার বলল, উঠে পড়ো অদরা, আমার জন্য উঠে পড়ো। তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। প্লিজ গেট আপ অদরা, গেট আপ। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আমি আর থাকতে চাই না তোমাকে ছাড়া। আরোহী যখন আমাকে ছেড়ে গিয়েছিল ও তখন আমাকে কষ্ট দিয়ে গিয়েছিল, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কষ্ট না, দুঃখ না, মৃত্যু আমার কাছে আসবে। প্লিজ অদরা, চোখ খোলো, কথা বলো আমার সাথে। আচ্ছা, আমি কথা দিচ্ছি তোমায়, আর এরকমভাবে চুপি চুপি তোমাকে ভালোবাসবো না, ভালোবাসার কথা বলবো না। তুমি একবার ঠিক হয়ে যাও, তারপর আমি সবার সামনে তোমাকে ভালোবাসার কথা স্বীকার করব। আমি কথা দিচ্ছি, এবার তো উঠে পড়ো অদরা, প্লিজ উঠো প্লিজ। আপনার এবার অদরা হাতটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর আপনার খেয়াল করলো অদরা চোখ দুটি একটু একটু কাঁপছে। অদরা চোখ খোলার চেষ্টা করছে, অর্থাৎ অদরার জ্ঞান ফিরে আসছে। অদরা আপনার এবার কেবিনের দরজার কাছে গিয়ে জোরে জোরে ডাক্তার আর নার্সদের ডাকতে লাগলো। আপনাদের ডাক শুনে একটা ডাক্তার সেখানে এসে বলল, কি হয়েছে? ডাক্তার, অদরাকে একবার একটু দেখুন, ওর মনে হয় জ্ঞান ফিরছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি একটু বাইরে যান। আপনার বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে লাগলো। এমন সময় ওনার রাজিয়া বেগম আর জেরিনকে নিয়ে সেখানে হাজির হলো। রাজিয়া বেগম বললেন, অদরা কোথায়? কেমন আছো এখন? রাজিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে আপনার বলল, অদরার অপারেশন হয়ে গেছে আন্টি, ওর জ্ঞানও মনে হয় ফিরে এসেছে, ডাক্তার ওকে দেখছে। এবার ডাক্তার বেরিয়ে এসে বলল, পেশেন্ট এখন একদম ঠিক আছে, আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারেন, তবে খুব জোরে কথা বলবেন না। আর 2 দিন পেশেন্টকে এখানেই থাকতে হবে। 2 দিন পর আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম মিস্টার আরজেদ। এবার সবাই অদরার কাছে গেল। রাজিয়া বেগম ওনার জেরিন অদরার সাথে কথা বলতে লাগলো, কিন্তু ওদের কোনো কথাই যেন অদরার কানে যাচ্ছে না। যাবেই বা কী করে? ওর মন যে এখন কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা আফনানের ওপর। পরের দিন সন্ধ্যাবেলা আফনান নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে ছাদ দেখছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে ওকে ঢাক দিল। গলার আওয়াজ শুনে আফনান বুঝতে পারল এটা দিশার গলা। পেছন ফিরে দেখে সে ঠিকই অনুমান করেছে। দিশা, তুমি এখানে? কি হলো আফনান, আমাকে এখানে দেখে এতটা চমকে উঠলে কেন? আমি কি এখানে আসতে পারি না? আরে না না, তেমন কিছু না, অবশ্যই আসতে পারো। কেন আসতে পারো না? তো বলো, কি কারণে এসেছো? কোনো কাজ ছিল আমার সাথে? হ্যাঁ, একটু কাজ ছিল তোমার কাছে। আসলে আমার মনে কয়েকটা প্রশ্ন এসে হানা দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিতেই এখন তোমার কাছে এলাম। যদিও প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর আমার জানা আছে। প্রশ্ন? কেমন প্রশ্ন দিশা? আপনার, আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে আছি। এই দীর্ঘ সময় আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, একে অপরের উপর অভিমান করেছি, কিন্তু তারপরেও আমরা সব সময় একসাথেই থেকেছি। পরবর্তী সময়ে তোমার জীবনে ভালোবাসা এলো, তোমার বিয়ে হলো, তারপর সেই ভালোবাসা আবার চলেও গেল, তোমাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরও সেই আমি আর তুমি আজও একসাথে আছি। হ্যাঁ দিশা, তুমি ঠিকই বলেছ, জীবনের অনেক কিছুই আজ পাল্টে গেছে, কিন্তু আমাদের সেই বন্ধুত্ব আজও একই রকম আছে। সত্যি কি আমাদের বন্ধুত্ব আজও সে একই রকম আছে আফনান? মানে আছে, মনে আছে আফনান, আগে যখন তোমার সাথে কোনো ঘটনা ঘটতো তখন তুমি সবার আগে আমাদের চারজনকে সেই ঘটনা বলতে। তুমি দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসতে, তারপর আমরা 4 জন গোল হয়ে বসতাম, আর মাঝখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সেই ঘটনাগুলো বলতে। একটা সামান্য ঘটনাকে কত বিশাল করে বলতে তুমি। কিন্তু আজ যখন তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে,
তখন তুমি একবারও সেই কথাটা আমাকে বলার প্রয়োজন মনে করলে না। আমার জীবনের বড় ঘটনা কি ঘটছে আমার জীবনে? কি ঘটছে মানে এই যে তোমার জীবনে আবার ভালোবাসার প্রজাপতি ডানা মেলে উঠতে শুরু করেছে। দিশার কথা শুনে আপনার থ হয়ে দাঁড়িয়ে রইল। আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা আবার বলল, কি হলো আপনার? অবাক হয়ে গেলে এটা দেখে যে আমি এই কথাটা কি করে জানলাম। খামন আপনার, বাগদত্তা আমি তোমার, এটুকু কথা আমি জেনে নিতেই পারি। দিশা, তোমাকে ঠকানোর মতো কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আসলে আমি নিজেও জানি না যে আমি কখন অদরাকে ভালোবেসে ফেললাম। সব কিছু হঠাৎ করেই হয়ে গেল, আর হঠাৎ করে সব কিছু আমার চোখে পড়ে গেল। এনিওয়ে, আবার কি করবে বলে ভাবছো? কাকে ছাড়বে তুমি, আমাকে নাকি অদরাকে? দিশা, এত তাড়াহুড়ো করার কি আছে? এত বড় একটা ডিসিশন কি এমনি এমনি নেওয়া যায়? এখন এই ডিসিশন নেবে না তো কখন নেবে? আমাদের বিয়ের আর মাত্র 18 দিন বাকি। আমি বুঝতে পারছি দিশা, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে ডিসিশন নিতে সাহায্য করতে পারি। সাহায্য? কেমন সাহায্য? তুমি আমাকে ছেড়ে দাও আপনার, আর অদরাকে বিয়ে করো। কি? হ্যাঁ আপনার, এতেই সবার ভালো হবে। অদরা তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। কিন্তু দিশা, তোমার কি হবে? আমার আবার কি হবে? আমাকে আবার ওয়েট করতে হবে তোমার মতো কাউকে পাওয়ার জন্য। আসলে কি জানো তো আপনার, আমি আমার আশেপাশের মানুষগুলোকে কেমন যেন হারিয়ে ফেলেছি। তারা এখন আমাকে আর বিশ্বাস করে না। তারা ভাবে আমি অনেক জেদি একটা মেয়ে। আমার জেদ ছাড়া আমি নাকি আর অন্য কিছু ভাবতেই পারি না। সবাই তোমার প্রতি আমার জেদটাকেই দেখে, কিন্তু আমার ভালোবাসা দেখে না। হ্যাঁ আপনার, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা কখনোই তোমার সুখী জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি অদরার কাছে যাও আপনার, মেয়েটা তোমাকে ব্যাপক ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি। আপনার আর কিছু বলল না, শুধু দিশাকে জড়িয়ে ধরল। একদিন পর সন্ধ্যাবেলায় অদরার ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। আপনার অদরার জন্য অফিসে আজ একটি পার্টি থ্রোক রয়েছে, সেখানে যাবে বলেই রেডি হচ্ছে। অদরা রেডি হয়ে রুম থেকে বেরোতে যাবে, এমন সময় আলো আপুর সাথে ওর দেখা হয়ে গেল। আপু, মামনি আর জেরিন কোথায় গেছে জানো? বেশ অনেকক্ষণ হলো ওদেরকে দেখছি না। উফ অদরা, কত প্রশ্ন করো তুমি। ওরা কোথায় গেছে সেটা জেনে তুমি কি করবে? বসের পার্টিতে যেতে হবে না? তোমার তো এখন দেরি হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি যাও আর সাবধানে যেও। ওকে আপু। অদরা অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। অফিসটাকে আজ চমৎকারভাবে সাজানো হয়েছে। অফিসের প্রত্যেকটি দেয়াল জুড়ে কত লাইট জ্বলছে। অদরা বাইরের সব কিছু একবার দেখে ভেতরে চলে গেল। কিন্তু এ কি, অফিসের ভেতর তো সব অন্ধকার। পার্টির লাইটিং তো অনেক দূরের কথা, সামান্য একটা ডিম লাইটের বাতিও জ্বলছে না। চারপাশে এত অন্ধকার দেখে অদরা একটু ভয় পেয়ে গেল। অফিসের সবাই কোথায় গেল? আজ তো এখানে পার্টি হওয়ার কথা ছিল। তাহলে কি পার্টি ক্যান্সেল হয়ে গেছে? যদি পার্টি ক্যান্সেল হয়ে থাকে তাহলে অফিসের গেটগুলো এরকম খুলে রেখেছে কেন? মনে হয় পার্টি অন্য কোনো ফ্লোরে হচ্ছে, যাই গিয়ে দেখি। অদরা সামনের দিকে যেতে যাবে, এমন সময় অদরার সামনে থাকা বড় পর্দার উপরে প্রজেক্টরের আলো ফেলা হলো। সাথে সাথে সেখানে অদরার বেশ কিছু ছবি ভেসে উঠল। অদরার ছোটবেলার ছবি, অফিসের কিছু ছবি, ওর জন্মদিনের ছবি, ট্রিপের কিছু ছবি। ছবিগুলো দেখে অদরা যতটা না অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এবার মাইকে একটা আওয়াজ শোনা গেল। অদরা স্পষ্ট বুঝতে পারলো এটা আফনানের আওয়াজ। আফনান বলে উঠল, যখন আমি ছোট ছিলাম তখন আমার আব্বু আমাকে একটা কথা বলেছিলেন। কথাটা হলো, একটা মানুষের জীবনের উপর সব থেকে বেশি যার অধিকার থাকে সে হলো তার সৃষ্টিকর্তা, তারপরে অধিকারটা তার মা বাবা, তারপর সবশেষে যার অধিকার সে হলো সেই ব্যক্তি যে মানুষটির প্রাণ বাঁচায়। তুমি তো আমার জীবন 2 বার বাঁচিয়েছ অদরা, তাই আমার জীবনের উপর তোমার এখন দ্বিগুণ অধিকার।
রয়েছে। তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ বলে কখনোই ছোট করব না। তবে আমার জীবনটা তোমার হাতে তুলে দিয়ে তোমার ঋণ থেকে মুক্ত হওয়ার ক্ষুদ্র একটা চেষ্টা আমি অবশ্যই করব। এবার পার্টির সব লাইট অন হয়ে গেল। অদরা সামনে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই পেছনে ঘুরে তাকালো। পেছন তাকাতেই দেখে সামনেই আফনান দাঁড়িয়ে আছে, এর পিছনে রাজিয়া বেগম আর জেরিন, আর তাদের পিছনে অফিসের সব লোকজন। রাজিয়া বেগম আর জেরিন এখানে দেখে অদরা চমকে গেল। এদিকে অদরাকে দেখে আফনানের বেশ যেন বেহুশ হওয়ার মতো অবস্থা। গোল্ডেন কালারের গাউনের উপরে গাঢ় লাল রঙের কোটি, তার সাথে ম্যাচিং করে লাল গোল্ডেন কালারের হিজাব মাথায় জড়ানো। সব সময়ের মতো মুখে কোনো মেকআপ নেই, শুধু কাজল ছাড়া। তবে আপনাকেও আজ অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে। নীল কালারের ব্লেজারটা সত্যিই ওকে খুব ভালো মানিয়েছে। এবার আপনান বলল, আমি আজ অদরাকে একটা কথা বলতে চাই, তবে তার আগে আমি আপনাদের সবাইকে কিছু জানাতে চাই। আপনারা সবাই জানেন দিশার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর খুব শীঘ্রই আমাদের বিয়ে। তবে একটা কথা আপনারা কেউই জানেন না, আর সে কথাটা হলো আমরা এর আগেও একবার বিয়ে হয়েছে। আমি একজন ডিভোর্সি। আপনার কথা শুনে সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। হোয়াট? স্যারের এর আগেও একবার বিয়ে হয়ে গেছে? কবে হলো? কার সাথে হলো? আবার ছাড়াছাড়ি কেন হলো? আপনার সবাইকে থামিয়ে বলল, আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন জেগে উঠেছে, তবে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। আপনাদের প্রশ্ন উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি। আরোহী আমার প্রথম স্ত্রীর নাম, আরোহী। আমাদের লাভ ম্যারেজ ছিল। অবশ্য আমাদের সম্পর্ক শুধু আমার ভালোবাসাটাই উপস্থিত ছিল, ওর ভালোবাসা ছিল না। কারণ ও আমাকে নয়, আমার অন্য একজনকে ভালোবাসতো। কিন্তু বিয়ের পরেও আরোহী ওর ভালোবাসাকে ভুলতে পারে না, তাই আমাকে একা করেও চলে যায় ওর ভালোবাসার কাছে। জানি আমাকে ছেড়ে যাওয়ার সময় আরোহীর একটুও কষ্ট হয়নি, কিন্তু আমার হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। এতটাই কষ্ট হয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়েছিল। শুধু ইচ্ছে হয়নি, সেটা আমি করেও ছিলাম। ছুরি দিয়ে নিজের হাত কেটেছিলাম। জীবনে বেঁচে থাকার জন্য মানুষের একটা উদ্দেশ্যের দরকার হয়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি সেই উদ্দেশ্য, যার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এবার অদরার দিকে তাকিয়ে বলল, তবে আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার সব প্রশ্নের উত্তর তুমি, অদরা। আমি? আপনার এবার রাজিয়া বেগমের কাছে এসে বলল, মা বাবার পর অদরা এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসে সে হলো আপনি। তাই আপনার অনুমতি ছাড়া আমি আপনার মেয়েকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না। আপনি আমাকে একটা সুযোগ দিবেন, যাতে করে আমি অদরাকে আমার মনের কথাগুলো একবার বলতে পারি। রাজিয়া বেগম কোনো কথা বলছেন না দেখে জেরিন তাকে বলল, মামনি কি হলো কি? এত কি ভাবছো? অদরা আপনার স্যারকে ভালোবাসি, প্লিজ স্যারকে এই সুযোগটা দাও। রাজিয়া বেগম বললেন, আমি তোমাকে কোনো সুযোগ দেওয়ার কে বলো তো? আল্লাহ নিজে তোমাদের দুজনকে একে অপরের জীবনে এনে দিয়েছে। যাও, অদরাকে যা বলার ভুলে ফেলো। আপনার এবার অদরার কাছে এলো। আরোহী চলে যাওয়ার পর শূন্য হয়ে গিয়েছিল আমার জীবন। আমি শূন্য হয়ে গিয়েছিলাম। আমি আর শূন্য থাকতে চাই না অদরা, আমি এবার পূর্ণ হতে চাই। আর আমার জীবনে সেই পূর্ণতা তুমি এনে দিতে পারো। তোমাকে দেখার পর থেকে আমি আবার নতুন করে বাঁচতে শুরু করেছি অদরা। তোমার সাথে থাকতে, তোমার সাথে কথা বলতে, তোমার সাথে হাসতে কাঁদতে বড্ড বেশি ভালো লাগে আমার, বড্ড বেশি ভালো লাগে। জানো, ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত অনেক কিছু শুনেছি ছেলেদের বাম পাজের অংশ দিয়ে নাকি তার প্রিয়তমাকে সৃষ্টি করা হয়। আমি চাই তুমি আমার সেই অংশ হও। শুনেছি জন্মের আগেই নাকি প্রতিটা মানুষের ভাগ্য লেখা হয়ে যায়। আমি চাই সেই অজানা অচেনা ভাগ্যে তুমিই লেখা থাকো। শুনেছি মানুষ তার আপনজনকে হাতের রেখায় খোঁজে, কিন্তু আমি তোমাকে 2 হাতের প্রার্থনায় খুঁজতে চাই অদরা। শুনেছি আজকাল সবাই ভালোবাসার মানুষকে কাঠগোলাপের লাল, সাদা কিংবা অন্য কোনো রং উপহার দিচ্ছে, কিন্তু আমি তোমায় শুধু কৃষ্ণচূড়া লাল দিতে চাই। শুনেছি সবাই কাশফুল দেখাচ্ছে,
তার কাছের মানুষটাকে, কিন্তু আমি তোমায় সবুজ ঘাসে ভরা মাঠ দেখাতে চাই, যার মেয়াদ সাময়িক নয়। তোমার মন খারাপের সময় যেন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারো। শুনেছি সবাই আজকাল ভালোবাসার মানুষের সাথে অনলাইনে আলাপে ব্যস্ত থাকে, রাত কাটিয়ে সকাল পেরিয়ে যায়, কিন্তু আমি তোমার যান্ত্রিকতার খুঁজে বেড়াতে চাই না। অফলাইনে থেকে হঠাৎ করে তোমার কথা মনে করে অজান্তেই একটু হাসতে চাই। অফলাইনেও তোমাকে আমি আসক্ত থাকতে চাই। শুনেছি ভালোবাসলে হাত ধরে বিকেল কাটাতে হয়, সাক্ষাৎ করতে হয় রুটিন করে, কিন্তু আমি তোমায় মাসখানেক পর পর না হয় একটা নজর দেখতে চাইব। তোমার হাসি মাখা মুখ দেখেই বিকেল কাটাবো। সবার মতো আমি তোমায় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সময় কাটাবো না। কোনো রাস্তার মোড়ের ভাঙা টং দোকানে তোমায় নিয়ে এক কাপ চা খাবো। কোনো এক শুভক্ষণে আমার আপনজনদের নিয়ে তোমার আঙ্গিনায় হাজির হব। তোমার অভিভাবকের নিকট থেকে তোমার হাতটা সারা জীবনের জন্য ছেয়ে নিব। ভালোবাসা দিয়ে ভালোবাসার অধিকারে তোমাকে জড়িয়ে রাখবো। তোমার ভালোবাসাতে হৃদয়ের স্পন্দনের মতো আজীবন আসক্ত হয়ে থাকবো। এবার আপনার পকেট থেকে একটা আংটি বের করে অদরার সামনে হাঁটু গেড়ে ভেঙে বসলো আর বলল, শুনেছি হাতের অনামিকা অন্য আঙ্গুলগুলোর চেয়ে স্পেশাল। শুধুমাত্র জীবনসঙ্গীকে আঙ্গুলের আংটি পরাতে পারে, আর আমি চাই তোমার সে অনামিকাতে পূর্ণতা দিতে। তুমি কি সে অধিকার দেবে আমাকে? গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।